নমস্কার। আজকের ব্রেকিং নিউজ হলো পশ্চিমবাংলার রাজনীতিতে একটি বড় অধ্যায়, যার নাম শুভেন্দু অধিকারী। তাকে নিয়েই আলোচনা করব এবং তার এই দু জায়গায় দাঁড়ানো নিয়ে কিছু কথা বলবো, কি হতে যাচ্ছে এবং পশ্চিমবাংলার রাজনীতি কোথায় পৌঁছচ্ছে, রাজনীতির রংরূপ কোন দিকে টান নিচ্ছে। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি আপনাদের আমার প্রোগ্রাম ভালো লাগে তো অতি অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন, এবং যেটুকু পাবেন স্বচ্ছতা পাবেন, কোনো রং মাখানো পাবেন না। কারণ আমি এই অনুষ্ঠানটি করি খুব মনোযোগ সহকারে, কারো দালালি করার জন্য না। যেটা ন্যায্য মনে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি, যেটা আমার চোখে দেখা এবং নিজস্ব অনুভূতি, এবং পরখ করে প্রত্যেকটি কথা বলে থাকি। যাই হোক, ধন্যবাদ। তবে চলে আসি আজকের প্রোগ্রামে। একটা কথা আছে, সেই মহাভারত রামায়ণের যুগে শ্রীকৃষ্ণর বংশবদের উপরেই এই কথাটি প্রচলিত, যে তোমাকে যে বদিবে গোকুলে সে জন্মেছে, তোমাকে যে বদিবে গোকুলে সে জন্মেছে। তো বারবার ঘুঘু ধান খেয়ে যায়, কিন্তু একবার সে যখন জালে ফেসে যায় সেখান থেকে আর বেরোতে পারে না। তো শুভেন্দু অধিকারীর অবস্থাটাও ঠিক সেই। গোকুলে কথাটি কেন বললাম, এই গোকুল শব্দটি হচ্ছে গিয়ে নন্দীগ্রামে গোকুলনগর, আর এই নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্রকর। একটা কথা দেখুন, আপনি যদি জীবনে কিছু গ্যাপ রাখেন, আপনি যদি কোথাও আপনার জীবনের চলার পথে সততা থেকে সরে গিয়ে আপনি যদি অন্ধকারের সাহায্য নেন এবং পাপের রাস্তা অনুসরণ করেন, সে আপনি যত বড় মহাবীর হন না কেন, একদিন কিন্তু আপনাকে ফেরত পেতে হবে। সে যেভাবেই হোক না কেন, সে আপনি যত মহান হন না কেন, সে দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, দেশের মুখ্যমন্ত্রী হতে পারে, বা যে কোনো এমএলএ এমপি বা সাধারণ লোকের ক্ষেত্রেও, বা জীবনে সংসারের চলার পথেও এই কথাটি একটু মিলিয়ে দেখবেন। আজকের হয়তো আপনি ভাবছেন কাউকে ফাঁকি দিচ্ছেন, কাউকে মিথ্যা কথা বলে বড় হচ্ছেন, আপনি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভবান হচ্ছেন, কিন্তু সেই ষড়যন্ত্র একদিন আপনার পিছনে ঘুরে আসবে, ঠিক ততরূপভাবেই এবং ঠিক একই পরিমাণে, প্রয়োজনে দরকার হলো একটু বেশি। কেন বললাম এই কথাটি? এই শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বলতেই হচ্ছে। এই শুভেন্দু অধিকারী কোথার থেকে উঠে এসেছিল? সাধারণ একজন শিশির অধিকারীর ছেলে, এবং হ্যাঁ, কংগ্রেস ঘরানার থেকে যখন তার বাবা জিতে আসতো তার হাত থেকে রাজনীতিটা প্রথম শিখেছে, কলেজ রাজনীতি করেছে। তারপরে মমতা ব্যানার্জির ছায়ায় বড় হতে থাকেন এবং তাকে তুলে এনে রাজনীতিতে তাকে এতটাই হাইলাইট করা হয় শিশির অধিকারীর ছেলে হিসাবে, তাকে একটা বিরাট ভালোবাসা বা স্নেহ, এবং মিথ্যা কথা বলবো না, ওনার বলচাল তখন সম্পূর্ণ আলাদা ছিল এবং দেখতেও ভালো, সুঠম চেহারা, এটা মানতেই হবে। সেই হিসাবে মানুষ তাকে পছন্দ করেছিল। আস্তে আস্তে মমতা ব্যানার্জির কাছ থেকে এতটাই স্নেহ পেয়েছেন যে বলতে গেলে পশ্চিমবঙ্গের অর্ধেক জেলার কনভেনার বলুন, অবজারভার বলুন, উনি সামলাতেন, এবং সেখানে কি কাকে টিকিট দেবেন, কাকে দেবেন না, কাকে দলে নেবেন, কাকে দল থেকে বহিষ্কার করবেন, এতটা ওনাকে বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাসের জায়গা উনি অর্জনও করেছিলেন, এতে কোনো অস্বীকার নেই। তো ওনার মতিগ্রস্ত হলো কখন? প্রথম যখন বিজেপি থেকে নারদা কেলেঙ্কারির কিছু ভিডিও দেখায়, তাতে শুভেন্দু অধিকারীর নাম আসে, তার সাথে সাথে তখন থেকেই উনি অ্যালার্ট হয়ে যান এবং উনি নিজের মুখেই প্রকাশ করেছেন যে 2014 সাল থেকে আমি অমিত শাহের সাথে যোগাযোগ করে চলেছি এবং আমি তৃণমূলের অনেক খোঁজ খবর, খবরাখবর সব সেগুলো আমি বিজেপিতে পাঠিয়েছি, তার ফলে পশ্চিমবাংলায় বিজেপির সুফল হয়েছে। এখন এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা একমাত্র শুভেন্দু অধিকারীই বলতে পারবে, কারণ এই বক্তব্য শুভেন্দু অধিকারীর নিজস্ব, এটা আমাদের বক্তব্য না। যাই হোক, তো উনি ভেবেছিলেন যে মমতা ব্যানার্জির বয়স হয়ে যাচ্ছে, আমার উপরেই এতটা নির্ভরশীল, কাউকে বিশ্বাস করা মানে সে যদি ভেবে নেয়, দেখবেন অনেক বাড়ির অনেক সন্তান থাকে না, অন্য কাউকে সন্তান হিসাবে ভালোবেসে তাকে খাওয়া দাওয়া লালন পালন হয়তো অনেক দম্পতি করে থাকেন, কিন্তু সে তার সন্তান না সেজে ভাবে এই বিষয় সম্পত্তির মালিক একদিন হব, গিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তখন কি হয়, এগুলো না ঘর থাকে না ঘাট থাকে। তো শুভেন্দু অধিকারীও এরকম একটা কাজ করেছেন। হয়তো শুনতে খারাপ লাগবে, যারা ভাবছেন শুভেন্দু অধিকারী আমাদের হিন্দুদের মসিহা বা মুসলমানের মসিহা বা নন বেঙ্গলিদের মসিহা, উনি কারো মসিহা না, উনি শুধু মসিহা ওনার জন্য। কারণ যখন থেকে অভিষেক ব্যানার্জির আবির্ভাব হয় এবং হলদিয়া থেকে যখন
নানা রকম অর্থ কালেকশন করে এই শুভেন্দু অধিকারী, সেটা যখন অভিষেকের নজরে পড়ে তখন থেকে অভিষেকের সাথে একটা ওনার দ্বন্দ্বতার সৃষ্টি আসে। এবং যখন মমতা ব্যানার্জি একদিন, দেখুন এগুলো যদি আমি বলতে যাই কোন তারিখে কোন সভায়, তাহলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে, যা 2-3 ঘন্টা বসে দেখতে হবে, দিন তারিখ সাল ক্ষণ যদি মনে করি দিই। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, এত কিছু বলতে হয় না, আপনারাও দেখেছেন এগুলো। একটা স্টেজে শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জিকে বসিয়ে সেই স্টেজে ভাষণ দিচ্ছিল মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন তিনি বলছিল আমার পরের প্রজন্ম, আগামী ভবিষ্যৎ আমি দিয়ে গেলাম এই যে দুজনকেই হাত তুলে উনি দেখিয়েছিলেন জনগণকে। কিন্তু ওনার এটা পছন্দ হয়নি, ওনার পছন্দ ছিল শুধু ওনাকেই বলবেন এবং উনি মুখ্যমন্ত্রী হবেন। তাই উনি কি করেছেন, 2021 সালের আগেই, ঠিক 19-এর শেষেই উনি বিজেপির সাথে একটা যোগাযোগ শুরু করে দেন এবং দলীয় কার্যকলাপ বন্ধ করে দেন, দলীয় প্রোগ্রামে যান না, অসুস্থতার বাহানা, এই বাহানা সেই বাহানা, এরকম করে চলে। এবং নন্দীগ্রামে উনি কোনো পতাকা ছাড়াই, যখন বিজেপিতে যোগ দেয়নি, উনি একটা সভা করেন, তাতে উনি বুঝিয়ে দিয়েছেন। এবং সারা শহর জুড়ে, কলকাতা শহর থেকে শুরু করে মেদিনীপুর অবধি একটা পোস্টার লাগায় দাদার অনুগামী বলে। প্রথম আমরা বুঝতে পারিনি, বা তৃণমূলের কেউ বুঝতে পারেনি যে এই পোস্টার কারা লাগাচ্ছে। কালক্রমে সেগুলো দেখা গেল, আইপ্যাকের দ্বারা ধরা পড়লো যে শুভেন্দু অধিকারী একটি কোম্পানিকে টেন্ডার দিয়ে এগুলো করছেন। তার মানে উনি যে বিভাজন শুরু করে দিয়েছেন, উনি যে বেরোবেন। এবং দ্বিতীয়ত কথা, ওনার ইচ্ছা ছিল যে এটা কোনো মতেই তৃণমূল ধরতে পারবে না, আমি যেসব জেলায় টিকিট দেই সেই সব এমএলএরা জিতে আসলে পরে যদি বিজেপি ক্ষমতায় 2021 সালে নাও আসে, তো ওই সব এমএলএরা প্রতিবাদী হবে যে না, মুখ্যমন্ত্রী এবার শুভেন্দু করতে হবে, না হলে প্রতিবাদী করে তারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপিকে সরকার করার সুযোগ করে দেবে এই রাজ্যে, এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। এই ছিল ওনার আশা। কিন্তু কালক্রমে এটা প্লাস হয়ে যায়, ভোটের পূর্বেই উনি চলে গেলেন। 2021 সালেই উনি যোগ দিলেন বিজেপিতে। তার সাথে সাথে এই পবিত্রকর, কেন এই পবিত্রকর? এই পবিত্রকরও কিন্তু তখন দাদার একজন অনুগামী ছিলেন নন্দীগ্রামে। ওনাকে যেভাবে বুঝিয়েছেন যে হিন্দুদের স্বার্থে, এবং নন্দীগ্রামের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের কেন্দ্রের সহযোগিতা না থাকলে উন্নতি হবে না, ডেভেলপ হবে না, অমুক হবে না, তমুক হবে না, চাকরি হবে না, এবং নানা রকম ওনাকে ব্রেন ওয়াশ করে এবং জেতার একটা পরিকল্পনা উনি করে নন্দীগ্রামে উনি দাঁড়ান। এবং পবিত্রকর ছিলেন ওনার রাইট হ্যান্ড মাস্টার মাইন্ড। এই পবিত্রকর কিন্তু সত্যি একজন এই নন্দীগ্রামের ভূমিপুত্র, এবং তিনি সকল ধর্মের মানুষের সাথেই ওঠা বসা করতেন। তার জন্য ওই সময় বহু মুসলিম ভোটও কিন্তু শুভেন্দুকে করিয়ে দিয়েছিলেন। এবং পবিত্রকরের কথাবার্তা মানুষের ভালো লাগতো, পবিত্রকরের কথা মানুষ খেত। সেই পবিত্রকর 5টা বছর দেখলেন যে দাদা আখিরে কি করছেন। দাদা কি করছেন, প্লয় পালের মতন আর এক রাইট হ্যান্ড তৈরি করেছেন। 1 নম্বর ব্লকে তাকে দায়িত্ব দিয়ে তিনি শুধু দাদার মতন লোককে ভুল বোঝাচ্ছে যে কিছুদিনের মধ্যে এটা পাকিস্তান হয়ে যাবে, মৌলবাদীদের হাতে চলে যাবে, জেহাদিদের হাতে চলে যাবে, হিন্দুদের সব এক হতে হবে। এছাড়া তার মুখেও কোনো বাক্য নেই, হিন্দুদের এক হতে হবে। এই যে একটা ভাষা, তো নন্দীগ্রাম তো কোনো শহর নয়, নন্দীগ্রাম হচ্ছে প্রান্তিক গ্রাম এলাকা। তো সেই গ্রামে যেসব মুসলমানরা বসবাস করেন, তারা আজকের 7 পুরুষ ধরে সেখানে বসবাস করছেন। সেখানে যদি যারা ভাই ব্রাদার হিসাবে হিন্দু মুসলিম একসাথে একে অপরে বসবাস করেছে, সেখানে যদি এই ধরনের বারবার মন্তব্য করা হয় জেহাদি মুসলিম, স্বাভাবিক মুসলিমরাও একটু খেপলে কি হবে, গন্ডগোল হবে, কেস হবে, খামারি হবে, দেখাবে দেখো আরও জেহাদি হয়েছে, মানে এরকম একটা ওখানে সৃষ্টি করে ভোটটাকে এমনভাবে বিভাজন করবে, যেহেতু ওখানে 65% ভোট হচ্ছে হিন্দুদের, এই 65% ভোটের উপরেই নির্ভরশীল হবে এবং 65% ভোট নিয়ে ওখানে উনি জিতবেন, এই পরিকল্পনা ছিলেন। এবং আরও অনেক রকম কিছু মুসলমানদের টাকা পয়সা দিয়ে নানা রকম গল্পের কথা শুনিয়ে ওনার হাতে নিয়েছিলেন। যাই হোক, বলতে গেলে অনেক প্ল্যান প্রোগ্রামের কথা, সব কথা বলাও যায় না। যেটা আমরা জেনেছি লোকাল লোকের মুখের থেকে, সেসব কথা অনেক সময় বলা যায় না, কারণ সেগুলোর তথ্য প্রমাণ কেউই দেয় না, কারণ আতঙ্ক থাকে মানুষের মধ্যে, আর কেউ ভিডিওগ্রাফিও সাধারণ লোক করে রাখে না। আমি টানা 2 দিন নন্দীগ্রামে কাটিয়েছি, সারা অঞ্চল ঘুরে বেরিয়েছি, সেখানকার সাধারণ মানুষের কথা শুনেছি যে সাধারণ মানুষ কি বলতে চায়। তারা বলছে একটাই কথা, 5 বছর এই লোকটি একসময় তৃণমূলে ছিলেন, যখন হিন্দু হোক মুসলিম এলাকায় যেতেন সবার সাথে উনি বুকে জড়িয়ে নিতেন, সবাইকে ভালোবাসা দিতেন, সবাইকে সম্প্রীতির বার্তা দিতেন। কিন্তু সেই লোকটি আজকে আঙ্গুল তুলে যখন তখন জেহাদি গল্প করছে, উন্নয়নের কোনো কথা নেই ওনার মুখে, কোনো ছেলের রোজগারের ব্যবস্থা করেনি। ওনার
যে বাবা এখন মোদিজি, তিনি তো বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। তো নন্দীগ্রামে অনেক লেখাপড়া জানা অনেক চাষির ঘরের ছেলেও শিক্ষিত আছে। উনি কেন্দ্র সরকারের একটা চাকরি করিয়ে দিতে পারেননি, বা কোনো একটা কর্মসংস্থান করিয়ে দিতে পারেনি, বা কেন্দ্রেরও কোনো শিল্প নেই। শুধু উনি রাজ্য সরকারকে ঠুকে রাত দিন একই কথা, বেকারত্ব বেড়েছে। কিন্তু বেকারত্ব কিন্তু বিজেপি শাসিত রাজ্যের যে লেখাপড়া জানা ছেলেরা কিন্তু বোঝে, শুধু সারা জীবন জ্ঞান আর এই সব ভুল ভাল বোঝালে কতক্ষণ তারা খাবে? তারা শুধু কেস খামারি নিয়ে কোর্টে দৌড়াবে। এই যে কেস খামারির ব্যাপারটা কেন করে রেখে দিয়েছে, যত আপনি নেতাদের দিকে ঠেকে থাকবেন, আপনার ভিতরে আতঙ্ক থাকবেন, তত আপনি পার্টি অফিসে ছুটবেন, তত দাদা দাদা করবেন, দাদার অনুগামী থাকবেন। এইটা হচ্ছে আরেকটা পলিসি। এবং এর পিছনে দীর্ঘদিন এই পবিত্র কর দেখেছে। পবিত্র কর কিন্তু কোনোদিন সিএম হতে চায়নি, এমএলএ হতে চায়নি। সে আসল চেয়েছিল নন্দীগ্রামের উন্নতি, সাধারণ মানুষের অগ্রগতি, এবং ক্ষেত মজুর, দিন মজুর এবং বেকার ছেলেদের ভবিষ্যৎ। কিন্তু পবিত্র কর বুঝতে পারলো এই হিন্দুর গেম খেলে এই দাদা জিতে 5 বছর ধরে শুধু আখিরে গুছিয়েছে, এবং কিছু দুষ্কৃতীর এখানে বাড়ন্ত বাড়িয়েছে, আর শুধু ছেলেমেয়েরা কোর্টের দিকে দৌড়চ্ছে কেস খেয়ে। এছাড়া আর কিছু হচ্ছে না এখানে। কোনো উন্নতির ডেভেলপ, রাস্তাঘাট কোনো কিছু নেই। কিন্তু নন্দীগ্রামে যে ছেলেটি বিজেপি করেন তিনিও যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন, যে মহিলা বিজেপি সমর্থিত সেও লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, যে ছেলেটি স্কুলে যাচ্ছে না লোক সেও স্কুলের পোশাক পরিচ্ছদ পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে, এবং কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে। নন্দীগ্রামে পঞ্চায়েতের মাধ্যমে হোক, রাজ্য সরকারের মাধ্যমে হোক, রাস্তা হচ্ছে। সবই কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা এবং তার যেগুলো যোজনা রয়েছে তাতেই মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু দাদার কাছ থেকে কিছু পায়নি, দাদার কাছ থেকে শুধু বঞ্চনা আর লাঞ্ছিত, শুধু এই। আর দাদা 2 মাস 1 মাস পর পর একদিন ঢুকে শুধু ওই চাটনগিরি, আগে বাঁচতে হবে, এই জেহাদিদের হাত থেকে আমাদের বাঁচতে হবে, হিন্দুরা সব এক হও। ওনার মুখে এছাড়া কোনো ডায়লগ নেই। আর তিলক মিলক কেটে মাঝে মধ্যে মন্দিরে গিয়ে একটু নাচন গাজন করলো আর বড় হিন্দু সাজলো। কিন্তু একটা জিনিস জানবেন, এই রং মাখা হিন্দু আর মেকি হিন্দু, নিজের স্বার্থের জন্য হিন্দু যিনি সাজবে তার চাল চলনে কিন্তু সব কিছু ধরা পড়ে যাবে। এবং দেখেছে যে এই পবিত্রকর দেখেছে যে এখানে বহু ছেলেকে জোর করে, বহু লোককে জোর করে বিজেপিটা করানো হচ্ছে, তার ভয়ে আতঙ্কে করছে। কিন্তু প্রকৃত অর্থে তারা শুরুর থেকেই তৃণমূলের সাথে ছিল। এবং সব থেকে বড় কথা, যেরকম শুভেন্দু অধিকারী তৃণমূল ছিলেন, তৃণমূল থেকে তার তৈরি উত্থান, ঠিক সেরকম পবিত্রকরও কিন্তু তৃণমূল থেকে উত্থান। তিনিও তৃণমূলই করতেন, তিনি কিন্তু বিজেপিটা করতেন না, এটা বুঝতে হবে। তো বিজেপি তৃণমূল করাকালীন গ্রাম অঞ্চলে তার সম্মানযোগ্য সবই ছিলেন, কোনো দিক দিয়ে কোনো অংশে কম ছিলেন না। কিন্তু পবিত্রকরের তো এরকম উচ্চ আকাঙ্ক্ষা ছিল না যে আমি রাজ্যের কর্ণধার হব, আমি রাজ্যে রাজ করব, আর বাকি সবাইকে বোকা বানিয়ে হিন্দুত্বর গল্প শুনিয়ে শুধু ওই হিন্দুত্বর গল্প দাদা শোনাচ্ছে। কিন্তু কোনো সময় তৃণমূলীরা তো বলছে না হিন্দুদের প্রকল্প যা তার থেকে অনেক কিছু মুসলিমরা বরঞ্চ কম পায়, কিন্তু হিন্দুরা বহু কিছু পায়। একটা দুর্গা পূজায় 1,10,000 টাকা কিন্তু সেই মমতা ব্যানার্জি দেয়, যা ভারতবর্ষের কোনো হিন্দু ধর্মের কোনো উৎসবে কোনো কেন্দ্র সরকার, কোনো রাজ্য সরকার 10 টাকা দেয় না, সেটা একমাত্র মমতা ব্যানার্জি দেয়। এসবগুলো চিন্তা করেছেন বহুদিন ধরে। এবং দেখলো আমি একটা সাধারণ পঞ্চায়েত সদস্যই হয়ে থাকতে হবে, কিন্তু আমি এই এলাকার ভূমিপুত্র হয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের কাছে চলি। আজকে সেই ভালোবাসায় মানুষ অন্য চোখে দেখছে, মানুষ অন্য চোখে দেখছে, আতঙ্কের চোখে দেখছে। কেন এরকম একটা নোংরা রাজনীতির খেলা খেলবো? এটা অলরেডি দীর্ঘদিন ধরে পবিত্রকরের মাথায় ঢুকেছে। এবং পবিত্রকর ঠিক যার কাছে এই আলোচনা করার দরকার, যার হাত ধরার, তাই করছিলেন। যেটা একসময় শুভেন্দু গদ্দারি করে বেরোতে চেয়েছেন, কিন্তু উনি মানুষের স্বার্থে, নন্দীগ্রামের স্বার্থে ভূমিপুত্র হিসাবে, শুভেন্দু কিন্তু নন্দীগ্রামের ভূমিপুত্র না, উনি কাথির ছেলে। আর এই পবিত্রকর কিন্তু ভূমিপুত্র, যেটা মমতা ব্যানার্জিকে একদিন শোনাতো যে পবিত্রকর, এই শুভেন্দু অধিকারী উনি হচ্ছেন গিয়ে ভূমিপুত্র, আর মমতা ব্যানার্জি বহিরাগত। আজ পবিত্রকর সেই কথা বলছে। কেন বললাম, আপনি যেটা জীবনে গ্যাপ রাখবেন সেটাই আপনার জীবনে ঘুরে আসবে। একটা দিন মমতা ব্যানার্জিকে বলেছেন যে উনি বাইরের থেকে উড়ে আসছেন, আমি এখানকার ভূমিপুত্র। আজকের পবিত্রকর বলছে আমি ভূমিপুত্র, আর এই শুভেন্দু কাথির পুত্র। ভাবতে পারেন। দ্বিতীয়ত কথা, কিছুদিন আগেও এই পবিত্রকরের বাড়িতে কালী পুজো গেছেন, সেখানে গিয়ে শুয়ে পড়ে
মাকে নমস্কার করে এসছেন এবং পবিত্র কর কিন্তু তার আগের থেকেই তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন, সেটা কিন্তু এই শুভেন্দুকে বুঝতে দেয়নি বা বিজেপির কোনো কর্মী বা কোনো লোককে বুঝতে দেয়নি যে যে ধরনের দাদা তৃণমূলের সাথে বেইমানি করতে করেছেন তার শিক্ষা আমি দেব আগামীতে। সেটা কিন্তু পবিত্র কর কোনো মতে বুঝতে দেয়নি, কারণ 1 মাসও হয়নি এই পবিত্র করের বাড়ির থেকে গিয়ে হত্যা দিয়ে এসছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ঠিক সময়ে যখন দেখেছেন অভিষেক ব্যানার্জির সেবা আশ্রয় ক্যাম্প চলছে, সেখানে সর্বধর্মের মানুষ যে এসছে এবং সব মানুষের যে ঢল নেমেছে এই অভিষেক ব্যানার্জির সেবা আশ্রয় ক্যাম্পে, তারও পিছনে নেপথ্যে ছিলেন কিন্তু এই পবিত্র কর। উনি যাদের ভালোবাসতেন, উনি যেসব হিন্দু পরিবারকে ভালোবাসতেন, তাদেরকে কিন্তু উনি বলেছেন যাও ওখানে ট্রিটমেন্টটা নাও, এরা কিচ্ছু দেবে না, কেন আজকে তোমার অর্থ নেই, কেন তুমি ঘরে বসে থাকবে, ওই দাদার দিকে তাকিয়ে যাও ওখানে ট্রিটমেন্টটা নাও। এবং তারা এইভাবে করে দেখেছেন নন্দীগ্রামে কীভাবে নেমেছে। এবং এও দেখলেন সদ্য দুটো মিটিং, একটা বিজেপি করেছেন এবং একটা পদযাত্রাও করেছেন শুভেন্দু অধিকারী এবং পবিত্র করও করেছে। পবিত্র কর যে মিছিলটি করেছেন 1 ঘন্টা ধরে চলেছে রোডের থেকে, তাও মিছিল শেষ হচ্ছে না, ঢল নেমে গেছে, মিনিমাম 10,000 লোক তাতে যুক্ত হয়েছে। আর শুভেন্দুও করেছে, তার অর্ধেক লোক হয়নি। তার মানে শুভেন্দুর বেলুন ফেটে গেছে অলরেডি। তো বুঝতে হবে। এবং আজকের এই 1 মাস 1.5 মাস 2 মাস ধরে পঞ্চায়েত সদস্যরা, সাধারণ কর্মী, বিজেপিতে যারা ছিলেন, তারা একে একে করে বিজেপি ত্যাগ করে সব পবিত্র করের কাছে আসছে এবং তৃণমূল অফিসে এসে তারা তৃণমূলে যোগদান দিচ্ছেন। কেন কেন বুঝতে হবে। উনি ভেবেছিলেন 2 জায়গাতেই বাজিমাত করব, কারণ মানুষের যখন বেইমানিটা চরম সীমায় পৌঁছে যায়, সে নিজের পায়ে নিজে কুড়োল মারে এবং নিজের ভুল নিজেই করে। এটাই ঈশ্বরের খেলা। যত বড়ই আপনি রাজনীতিবিদ হন, যতই আপনি কূটনীতিবিদ হন না কেন, তার কারণ উনি ভেবেছিল প্রায় 40,000-এর উপরে আজকে নাম কেটে দিয়েছি ভবানীপুরে, আর কি ওখান থেকে আমি দাঁড়ালে এবার ঢ্যাংড্যাং করে বেরিয়ে যাব। নন্দীগ্রাম তো আমার হাতের তালুতে, কিন্তু 2 জায়গায় ওনার খেলা শেষ হয়ে যাচ্ছে। কোনো মতে ভবানীপুরে কোনো ওপেনিং পোলে কোনো সার্ভে রিপোর্টে বলেনি যে ভবানীপুরে শুভেন্দু এগিয়ে বিন্দুমাত্র, বহু দূরে পিছিয়ে। এবার নন্দীগ্রামে আপনারা সভাতেও দেখেছেন, জনসংযোগ দেখেছেন, এবং পবিত্র করের মুখে একটা ভাষা খারাপ নেই, এবং শুভেন্দুর ভাষা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এসব জেহাদি মেহাদি গালাগাল করা, ছোট বড় কথা বলা। এমনও দেখলাম এক জায়গায় বাইট দিতে গিয়ে বলছে অভিষেক বাবু, ভাইপো, এই যে ডায়লগটা, দাঁত খিচিয়ে মিচিয়ে চোখ উল্টে পাল্টে মমতাকে তুই তামারি, গালাগাল, জেহাদি প্রত্যেক কথায়, বাংলাদেশি, রোহিঙ্গা, কোথায় গেল ওনার সেই সব মুখের ভাষা? দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। এই এখন প্রত্যেকটি বাইট দেখবেন, ওর বক্তব্য শুনবেন, এই ভাষাগুলোর থেকে 100 ডিগ্রি ঘুরে গেছে। কখন ঘুরে? মানুষ যখন বুঝতে পারে যে আমার পায়ের তলার মাটি সরে গেছে, অলরেডি উনি বুঝে নিয়েছে। আরও একটা কথা বলি, নন্দীগ্রামে কিন্তু 2021 সালেও মমতা ব্যানার্জি জিতেছিল। তার কারণ মাত্র 1956 ভোট। এটাও এই পরিকল্পনার পিছনেও এই পবিত্র কর ছিলেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা দেখেছেন তখনকারের ভোটে যখন শুভেন্দু এবং পবিত্র কররা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জিকে এখানে হারানোর জায়গা নেই, মিনিমাম 10,000 ভোটে হলেও মমতা ব্যানার্জি নন্দীগ্রামে বেরিয়ে যাচ্ছে, তখন কি করেছেন, একটি বুথে বয়াল 1 নম্বরই হবে হয়তো, সেখানে বিশাল একটা গন্ডগোল পাকিয়ে দিয়েছে। মানে কর্মীদের মধ্যে, উভয় পক্ষের মধ্যে একটা মারামারি দাঙ্গা, সব শুভেন্দুরই ছক। এবং সেখানে এমন একটা দেখিয়েছে যে ইভিএম লুট করবে, ভোট জোরজবস্তি হবে, এরকম একটা ঝামেলা পাকায়। এবং সেখানে গিয়ে মমতা ব্যানার্জি 3 থেকে 4 ঘন্টা সেই হুইল চেয়ারে ভাঙা পায়ে উনি বসে থাকেন, সেই বুথ আঁকড়ে ধরে। আর সেইটাই হচ্ছে মমতা ব্যানার্জির চরম ভুল। এইটাই চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, যে মমতা ব্যানার্জি সব বুথে না ঘুরে একটা জায়গায় আটকে থাকুক। আর মমতা ব্যানার্জি একটা জায়গায় আটকে ছিলেন, এদিকে 20 থেকে 30টা বুথ দখল করে নিয়েছিল এই শুভেন্দু অধিকারীর সান্ডারা। আর ওদিক থেকে কেন্দ্র বাহিনীকে সেইভাবে নির্দেশ দেওয়া ছিল, শুভেন্দু অধিকারীর লোক মানে বাধা নেই। 20 থেকে 30খানা বুথে এক চাটিয়া এরা ভোট করে গেছে, এদের মতন ভোট করে গেছে, যা বিরোধীরা সেখানে দাঁত ফোটাতেই পারেনি। তার ফলেও কি হয়েছিল, 1400 কত ভোটে ডিক্লিয়ার হয়েছিল যে না, মমতা ব্যানার্জি জিতে গেছে। এবার আপনারাই হিসাবটা করুন, আপনারাই বুঝুন।
কিন্তু তারপরেই লোডশেডিং, তার 2 ঘন্টা পরে রেজাল্ট আবার নতুন করে প্রকাশ করে যে না, মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন, শুভেন্দু অধিকারী জিতে গেছেন 1956 ভোটে। তো খেলাটা ছিল এই নন্দীগ্রামে। কিন্তু এবার কি হচ্ছে, এবার কিন্তু লোডশেডিংও হবে না, এবং পবিত্র করের প্রত্যেকটা নন্দীগ্রামের 1 নম্বর ব্লক হোক, 2 নম্বর হোক, প্লিয়ায় হোক, আর গোকুলনগরই হোক, সব জায়গাতেই তার লোক থাকবে, সব বুথে থাকবে, স্ট্রংভাবে থাকবে, এবং সবারই কিন্তু সবার মুখ চেনা, এবং যত রকম দাদার চালাকি কিন্তু এই পবিত্র করের হাত ধরেই হয়েছে। পবিত্র করই ছিল তার মাস্টার মাইন্ড, বলতে পারেন সাইলেন্ট কিলার। তো পবিত্র করের সেই হাত ধরেই যে খেলাটা চলেছিলেন, এবং সেই খেলায় এবারে যে বাজিমাত করতে চলেছেন, ন্যায্য ভোট হবে, মানুষ গণতান্ত্রিকভাবে অধিকার প্রয়োগ করবেন ইভিএমে, এবং পবিত্র কর মিনিমাম 20 থেকে 30 হাজার ভোটে জিতবেন। পবিত্র করের কথা শুনেছেন, এবং আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা সারা নন্দীগ্রাম ঘুরে দেখে আসতে পারেন। আজকের চাকরির গল্প শোনালে হবে, আজকের মমতা বেগম বললে হবে, আজকের গালাগালি করলে হবে, ভাইপো ভাইপো করলে হবে? মানুষ সব বোঝে। কয়লা কারা পাহারা দেয় আর কাকে চোর বলে, বর্ডার কারা পাহারা দেয়, কাকে গরু চোর বলে, এসব মানুষ বুঝে গেছে। এবং আজকের এরকমও দেখা গেছে যে সন্ধ্যাবেলা শুভেন্দুর কাছে নিয়ে গেছে 3-4 জন মুসলিম ভাইকে, তাদের আদর আস্তিক করে বিজেপিতে যোগদান করাচ্ছে, আর তারা আবার সকালবেলা ফিরে আসছে তৃণমূল অফিসে যে না, আমাদের ভুল বুঝিয়ে কিছু পয়সা করিয়ে দেবে, এইসব বলে কাজ দেবে বলে আমাদেরকে নিয়ে গেছিল, কিন্তু আমরা তৃণমূল করি। তাহলে ভাবুন একটা মানুষের চরিত্র কিভাবে। যাদেরকে জেহাদি বলছেন তাদেরকে আপনি কেন নিলেন দলে? আপনি যদি হিন্দু প্রেমী হন, কেন নিলেন? আপনি তো জেহাদি বলেন তাদেরকে, নন্দীগ্রামের মুসলমানদের তো আপনি জেহাদি বলেন, তাহলে কেন নিলেন তাদের দলে? কিন্তু তারা আপনার গালে থাপ্পড় মেরে পরক্ষণেই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বলছে না দাদা, আমরা তৃণমূলের লোক, আমরা তৃণমূলকে ভালোবাসি, আমরা তৃণমূলের সাথে থাকবো, আমাদের ভুল বুঝিয়ে ওখানে নিয়ে গেছে, আমরা আতঙ্কে ওখানে কোনো মুখ খুলতে পারিনি। ভাবতে পারেন এরা ভোটের স্বার্থে সব কিছু করতে পারে? এসব হিন্দু হিন্দু নাটক, সম্পূর্ণ গুজব। এবং এবার যা পরিস্থিতি দাঁড়িয়েছে, হয়তো ওখানে আইএসএফ প্রার্থী দেবে, কি সিপিএম দেবে, কি কংগ্রেস দেবে, যে যার মতোই প্রার্থী দিক, মুসলিম ভোটটা কিন্তু ট্রান্সফার এদিক ওদিক হবে না, হলেও 1-2%, কিন্তু এই 35%-এর ভোটটা, তার মধ্যে 30% ভোটই কিন্তু পবিত্র করের দিকে যাবে, এবং বাকি হিন্দুদের 50% ভোটও পবিত্র কর পাবে। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? নন্দীগ্রামে শুভেন্দু তো গিয়ে। এবার আসি ভবানীপুরে কোনো মতেই, কোনো অঙ্কের, কোনো হিসাবে ওইসব লোকসভায় কি হয়েছিল, এই কি হয়েছিল, সেই কি হয়েছিল, এমন কোনো জননেতা নয় যে মমতা ব্যানার্জিকে ছেড়ে শুভেন্দুকে ভোট দেবে। এবার একটা কথা বলি, শুধু ভবানীপুরই না, অনেক সভাতেই তো গিয়ে শুভেন্দু বক্তব্য দিচ্ছে। বাকি যে কলকাতার বুকে যে 11টা সিট রয়েছে, জিতিয়ে দেখাক না শুভেন্দু অধিকারী। জননেতা মমতা ব্যানার্জির নামে 294টা ইলেকশনে, এই বিধানসভায় ভোট হয়, 294টা আসনে ভোট হয়। শুভেন্দু সেই জায়গায় পৌঁছতে পারেনি। শুধু মিডিয়া আর ওই মুখে বগর করলাম, এই দিয়ে দাঁড় করানো যায় না নিজেকে। কিছুটা সততাও থাকতে হয়। বিন্দু মাত্র শুভেন্দুর কোনো জায়গায় সততা নেই। যদি তাই থাকতো, তাহলে সন্দেশখালিতে যে রূপ দিয়েছিল নাটকের, সেই নাটকেরও বেলুন ফেটে গেছে। ভাবতে পারেন কত বড় জঘন্যতম পরিকল্পনা করতে পারেন একজন রেখাপাত্র বলে মহিলা, যিনি নিজের নামটি ঠিক মতো লিখতে পারেন না, অ্যাসেম্বলি ভোট কাকে বলে জানে না, লোকসভা কটা বিধানসভা নিয়ে হয় তা জানে না, এবং তার বিধানসভায় কটা পৌরসভা আছে, কটা পঞ্চায়েত আছে সেটা জানে না। এবং যদি এই রেখাপাত্র যদি একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা পারবে না, তাকে নিয়েও শুভেন্দু অধিকারী কত নাচানাচি করেছে। এরা চায় বাংলার ভালো, এরা করবে বাংলার উন্নতি, মানুষ সেটা বুঝে গেছে। যাই হোক, আজকের এই অবধি। তাই শেষবেলাও বলি, অতিবার বেরো না, তোমাকে যে বদিবে গোকুলে সে জন্মেছে, বুঝবে এবার ঠেলা। জয় হিন্দ, বন্দে মাতারাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী ভিডিওতে